আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন এবং রাজনীতি বিশ্লেষক প্রফেসর ডক্টর সিদ্দিকুর রহমান খান। আপনাকে স্বাগত ডিবিসি নিউজে। প্রথমে যে বিষয়টি জানতে চাই, ভোর 6টার কিছু সময় পর খালেদা জিয়া তিনি মৃত্যুবরণ করেন এবং সেই সাথে দীর্ঘ 43 বছরের যে রাজনৈতিক জীবনের একটি ইতিহাস সেটির পরিসমাপ্তি ঘটল। তার শরীরে মৃত্যু হয়েছে, কিন্তু তার রাজনৈতিক যে দর্শন তিনি রেখে গেছেন, তার যে আপসহীন নেতৃত্বের স্বাক্ষর যেটি রেখে গেছেন, সেটিকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই গোটা জাতির মতো আজকে শোকাহত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, 3বারের যিনি বাংলাদেশকে প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দিয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন এবং রাজনীতি বিশ্লেষক প্রফেসর ডক্টর সিদ্দিকুর রহমান খান। আপনাকে আবারও স্বাগত। আমরা যেমনটি বলছিলাম যে খালেদা জিয়া তিনি চলে গেছেন, কিন্তু তিনি যাওয়ার আগে যে আপসের নেতৃত্বের পাঠ দেশের রাজনীতির মাঠে দিয়ে গেছেন, তার নেতাকর্মীদের দিয়ে গেছেন, সে পাঠকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি যেটা বলছিলাম যে আজকে গোটা জাতি না, শুধু বিশ্বের গণতন্ত্রকামী মানুষের জন্য আজকের এই দিনটা একটা শোকাবহ দিন। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 3বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেশকে নেতৃত্ব দিয়েছেন এবং দীর্ঘ 4 দশকের বেশি সময় বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে এই দেশের বিভিন্ন সংকটকালীন সময়ে সংকট উত্তরণে তিনি সাফল্যের সাথে ভূমিকা রেখেছেন। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বেশ কিছুদিন ধরেই তিনি ছিলেন। আজ ভোর 6টায় তার প্রয়াণ ঘটেছে। আমি গোটা জাতির মতো আমি নিজেও শোকাহত। আমি তাকে গভীর শ্রদ্ধার সাথে, বিনম্র শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি, তার রোহের মাগফেরাত কামনা করছি, তার শোক সন্তপ্ত পরিবার। আমরা আলোচনায় পেয়েছি ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনি যেমনটি বলছিলেন যে তার যে আপসের নেতৃত্বের যে পাঠের মূল্যায়ন আপনি করছিলেন, যদি আবার বলেন। দেখুন, বেগম খালেদা জিয়া তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী। তার জীবনটি হচ্ছে রাজনৈতিক জীবন। আপনি যদি আমরা দেখি তাহলে অত্যন্ত বর্ণাঢ্য, যেমন তেমনি অত্যন্ত আমরা বলবো যে একটা একেবারেই একটা বিপদসংকুল পরিস্থিতির মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবন অতিবাহিত হয়েছে, শুরু এবং অতিবাহিত হয়েছে। তিনি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসাবে তিনি যখন ছিলেন, তখন রাজনৈতিক অঙ্গনে তার কোনো পদাচারণা আমরা কেউ দেখিনি। একেবারেই 4 দেয়ালের মধ্যেই তিনি নিজেকে আবদ্ধ করে রেখেছিলেন। এবং আমরা মহান মুক্তিযুদ্ধের সময় তার জীবনের একটা ঘটনা জানি, যে সময়ে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করার পর তিনি তার পরিবার তাদের কথা তিনি তখন বিপদের কথা চিন্তা করেননি। ফলে বেগম খালেদা জিয়াকে কিন্তু মুক্তিযুদ্ধের সময় প্রথম কারাবরণ করতে হয়েছে তার সন্তানদের সহ জুলাই মাসে। এবং আমাদের যখন 16ই ডিসেম্বর যখন আমাদের স্বাধীনতা হলো, তখন তিনি এখান থেকে মুক্তি পেলেন। রাজনৈতিক জীবনটা তার আমরা মনে করেছি যে তিনি একটা বিশেষ পরিস্থিতিতে রাজনীতিতে তিনি যুক্ত হয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, আজকে যে রাজনৈতিক দলটি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে পরিণত হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেটা প্রতিষ্ঠা করেছিলেন 1978 সালে। এবং এই 78 সাল থেকে 1981 সালে তার শাহাদাতের পূর্ব পর্যন্ত তিনি এই দলকে নেতৃত্ব দিয়েছেন। এই দলটা তখন কিন্তু একটা প্রাথমিক গঠন পর্যায়ে ছিল। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর এই রাজনৈতিক দলটির অস্তিত্ব সম্পর্কে যখন জনমনে সন্দেহ দেখা দিয়েছিল, এবং সেই সময়কার সামরিক শাসক যিনি ছিলেন জেনারেল এরশাদ, তিনি যখন এই রাজনৈতিক দলটিকে নিশ্চিহ্ন করার জন্য সব ধরনের অপচেষ্টা চালিয়েছিলেন, সেই সময় বেগম খালেদা জিয়া রাজনীতিতে নিজেকে যুক্ত করেছিলেন। এবং সেটা দেশবাসী এবং রাজনৈতিক তার নেতাকর্মীদের বিশেষ অনুরোধেই। এবং জেনারেল এরশাদ কোনোভাবেই চায় নাই যে তিনি দলের নেতৃত্বে আসুন এবং বিশেষ করে তিনি চেয়ারপারসনের দায়িত্ব ভার গ্রহণ করুন। এই ঝুঁকিটা নিয়েই কিন্তু তিনি দলে যুক্ত হয়েছিলেন। প্রথমে দলের ভাইস প্রেসিডেন্ট এবং পরবর্তীতে 84 সালে তিনি দলের চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন। 41 বছর একটা দলকে তিনি নেতৃত্ব দিয়েছেন, এবং এমন একটি দলকে তিনি নেতৃত্ব দিয়েছেন যে দলটি তার নেতৃত্বে 3বার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এবং বিরোধী দলে থেকে গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করেছে। আপনি দেখেন, তিনি রাজনৈতিক দলটির নেতৃত্ব নিয়েই তিনি একটা চরম চ্যালেঞ্জের মধ্যে ছিল। প্রথম হলো তার রাজনৈতিক দলটিকে ঐক্যবদ্ধ করে রাখা। সামরিক শাসক গোষ্ঠীর এরশাদের চক্রান্তের কারণে দলে ভাঙন দেখা দিয়েছে। সেই ভাঙন মোকাবেলা করে তিনি তার দলটিকে ঐক্যবদ্ধ রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। আপনি জানেন যে এরশাদ বিরোধী আন্দোলনের সময় তিনি প্রথম একটা জোটের নেতৃত্ব
গ্রহণ করেছিলেন, 7 দলীয় ঐক্য জোটের নেতৃত্ব তিনি গ্রহণ করেছিলেন এবং গোটা 9 বছর এরশাদের সামরিক স্বৈর শাসনের বিরুদ্ধে তিনি কোনো একদিন বিন্দুমাত্র তার জায়গা থেকে তিনি আপোস করেননি। গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াইটি তিনি শুরু করেছিলেন, সেই লড়াইয়ে এরশাদের শত প্রলোভন এবং তার যত নির্যাতন সেইগুলোকে উপেক্ষা করে সন্তান সহ কারাবন্দীও হন সে সময়। 3 বার তিনি এরশাদের আমলে তিনি 3 বার কারারুদ্ধ হয়েছিলেন। তার জীবনে মোট 6 বার তিনি কারা অন্তরীণ হয়েছেন। এরশাদের সময় তিনি 3 বার কারারুদ্ধ হয়েছেন এবং 3 বার তার কারাবরণ করতে হয়েছে। আপনি দেখেন যে এই যে এরশাদের 9 বছরের শাসনামলে যে এরশাদ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং সদ্য আমাদের দেশ থেকে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, তিনিও কিন্তু প্রথমে 15 দলের নেতৃত্ব নিয়েছিলেন, কিন্তু তার আপোষকামিতার জন্য এই 15 দল থেকে কিন্তু 5 দল বের হয়ে গিয়েছিল। পরবর্তীতে আরও 2টো দল বের হয়ে যায়, তারপরে তিনি 8 দলের নেতৃত্ব দিয়েছেন এবং 1996 সালে 5 দল কিন্তু আবার পরবর্তী নির্বাচন জি উনি যখন নির্বাচন করলেন 1996 সালে শেখ হাসিনা, সেই সময় কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু নির্বাচনে যাননি। জাতি তার এই যে আপোষহীনতা এবং গণতন্ত্র উত্তরণের জন্য যে তার লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামের ফলটা জাতি তাকে মূল্যটা জাতি দিয়েছিল। 1991 সালে যখন আমাদের 27 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন যেটি হয়েছিল, সেই নির্বাচনে এই দেশের মানুষ বেগম খালেদা জিয়াকে এবং তার দলকে বিজয়ী করে সরকার গঠনের একটা সুযোগ দিয়েছে। এবং তেমন কিন্তু যে তারা ক্ষমতা আসবে সেটা কিন্তু আসলে অনেকে কোনো জরিপে তৎকালীন সময়ে কোনো জরিপে, আমরা তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা জানি যে বাংলাদেশ এবং দেশের বাইরে কোনো জরিপেই কিন্তু তিনি ক্ষমতায় আসবেন এবং বিএনপি ক্ষমতায় আসবে এই ধরনের কোনো পূর্বাভাস ছিল না। কিন্তু সমস্ত পূর্বাভাসকে মিথ্যা প্রমাণিত করে এই দেশের মানুষ বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে মর্যাদা অভিষিক্ত করেছিল এবং শুধু তাই না, মুসলিম বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পর তিনি মুসলিম বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রীর মর্যাদায় অভিষিক্ত হয়েছিলেন। এবং আপনি দেখেন যে বেগম খালেদা জিয়া 91 সালে সরকার গঠন করার পর, যেন আবারও ফিরছি আলোচনায় ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনি যেমনটি বলছিলেন যে তার আপোষের নেতৃত্বে যে পাঠ তার নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে দিয়েছিল, তার পারিবারিক জীবনেও সেটা প্রতিফলন করে এবং একটা সংকটময় মুহূর্তে তিনি দলের দায়িত্ব নিয়েছিল। তার পরবর্তী সময়ে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিল, সবগুলো আপনি বলছিলেন, সেখান থেকে যদি অবশ্যই। জি, আমি যেটা বলছিলাম যে তিনি বাংলাদেশের আমাদের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের একটা আকাঙ্ক্ষা ছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশ এবং এই গণতান্ত্রিক বাংলাদেশের একটা অন্যতম আকাঙ্ক্ষা ছিল যে একটা সংসদীয় সরকার ব্যবস্থার পতন। কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা স্বাধীনতার মাত্র 4 বছরের মাথায় এই সংসদীয় সরকার ব্যবস্থা থেকে আমরা সরে গেলাম এবং বাকশাল নামক একদলীয় ব্যবস্থার প্রতিষ্ঠার পর বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে এই দেশের গণতান্ত্রিককামী যে মানুষ, সেই মানুষের একটা প্রবল আকাঙ্ক্ষা ছিল। প্রধানমন্ত্রী হিসাবে প্রথম মেয়াদে দায়িত্ব পালনকালীন সময়ে তিনি সেই ঐতিহাসিক কাজটি করেছিলেন। আজকে যে বাংলাদেশে আমরা সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় অধীনে আমরা যে আছি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই সংসদীয় ব্যবস্থাটাকে মানে সাংবিধানিকভাবে পুনঃপ্রতিষ্ঠার একেবারেই কৃতিত্বটা হচ্ছে বেগম খালেদা জিয়ার। উনি 1991 সালে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করার পর সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে তিনি কিন্তু এই সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করেন এবং ত্রয়োদশ যে সংশোধনী, সেটার মাধ্যমে তিনি তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাকেও একটা সাংবিধানিক রূপ দিয়েছিলেন। অর্থাৎ বাংলাদেশকে একটা গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে এবং একটা জবাবদিহিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই তিনি কিন্তু আজীবন লড়াইটা করেছেন। এবং তার এই যে লড়াই, বিশেষ করে এরশাদ বিরোধী আন্দোলনের সময় যে তার লড়াই এবং দ্বিতীয় মেয়াদে তার যে সরকার প্রধান হিসেবে সরকার পরিচালনা এবং 2006 সালে তিনি প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতা থেকে মেয়াদ শেষের পর তিনি পরবর্তী সরকার গঠিত হওয়ার পর 2008 সাল থেকে তিনি কিন্তু আবারও একটা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে নিজেকে যুক্ত করেছিলেন এবং এই লড়াইগুলো করতে যেয়ে কিন্তু তিনি রাজনৈতিকভাবে তার দলকে সংগঠিত করার জন্য যেরকম ক্ষতির মুখোমুখি হয়েছেন, ব্যক্তিগত এবং পারিবারিকভাবেও কিন্তু তিনি সেই ধরনের মাসুল তাকে দিতে হয়েছে। আপনি দেখেন তার স্বামীকে তিনি অকালে হারিয়েছেন। যখন তিনি বৈধব্য জীবন তার শুরু হয়, তার বয়স তখন মাত্র 36 বছর। এই 36 বছরের একজন বাংলাদেশি নারী, যিনি সাধারণ 4 দেয়ালের ভেতরে ছিলেন, সেইখান থেকে এসে একটা বড় রাজনৈতিক দলের থেকে রাজনীতিবিদ একটা করেছেন এবং সেইখানে এসে কোনো রকমের আপোষ না করে নিজেকে রাজনীতির একটা শীর্ষস্থানে নিয়ে যাওয়া, এটি কিন্তু
তার একটা ব্যক্তিত্ব এবং তার মধ্যে যে ক্যারিসমেটিক একটা মানে লিডারশিপের কোয়ালিটি ছিল, সেটা কিন্তু একটা অন্যতম। আপনি দেখেন 2006 সালের পর তার পরিবারের উপর দিয়ে যা গেছে, দল তো বটেই, পরিবারের উপর দিয়ে যা গেছে সেটা কিন্তু অবর্ণনীয় অবস্থার মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে। 2006 সালের পর যখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের নেতৃত্বে যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো, বাংলাদেশে যখন বিরাজনীতিকরণের একটা মানে চক্রান্ত হলো, সেই চক্রান্তের শিকার হলেন তিনি এবং তার পরিবার। তিনি নিজে গ্রেপ্তার হলেন এবং 1 বছরের বেশি সময় তিনি কারাবাস করেছেন। তার 2 ছেলেকে সেখানে গ্রেপ্তার করা হয়েছিল এবং এর মধ্যে আজকে যিনি দলের নেতৃত্ব দিচ্ছেন তার উপর যে শারীরিক মানসিক নিপীড়নটা করা হয়েছিল এবং সেই শারীরিক মানসিক নিপীড়নের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে দেশ থেকে মানে বিতাড়িত করার তৎকালীন সরকারের যে চক্রান্তটা ছিল, বেগম খালেদা জিয়া কিন্তু সেই চক্রান্তের কাছে নতি স্বীকার করেননি। তিনি বলেছিলেন যে সেই সময় আমার 2 পুত্রকে হয়তো হত্যা করা হতে পারে, কিন্তু এই দেশে আমার অগণিত সন্তান আছে যাদের পাশে আমি থাকব। এবং তিনি বলেছিলেন যে আমার বিদেশে কোনো ঠিকানাই, এই দেশের মাটি এবং মানুষ এটাই ঠিকানা এবং এদের সাথেই আমি থাকতে চাই আমৃত্যু। তার সেই যে স্বপ্ন, তার যে সেই স্বাদ, সেই স্বপ্ন এবং তার যে আকাঙ্ক্ষা, এটা আল্লাহ পূরণ করেছে। তিনি শত প্রতিকূলতার মধ্য দিয়েও কিন্তু দেশ থেকে তিনি যান নাই। 2010 সালে যখন আপনি জানেন যে 8 সালে তারেক রহমান সাহেবকে বিদেশে যেতে বাধ্য করা হলো 11 সেপ্টেম্বর তিনি কিন্তু কারামুক্তি পেয়ে তারেক রহমানের পাশে যান হাসপাতালে। জি, এবং সেখানে আপনি মনে আছে যে তাকে দেশ থেকে বাধ্য করা হলো এবং কোন পরিস্থিতিতে তিনি চলে গেলেন এটা আমাদের দেশবাসী সকলেই জানেন। এবং এর পরপরই তাকে তার স্বামীর স্মৃতি বিজড়িত মানে ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা, সেখান থেকে তাকে কিভাবে বিতাড়িত করা হয়েছে, শুধু বিতাড়িত না, দেশবাসীর সামনে তার চরিত্র হননমূলক কী ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাস করা হয়েছে কিন্তু এটা আমরা সকলেই জানি। এবং সেই বাড়ি থেকে তিনি যখন বের হয়ে যান, এক কাপড়ে বের হয়ে যান, তখন জাতির উদ্দেশ্যে তিনি যে বক্তব্যটি রেখেছিলেন সেটা কিন্তু আমাদের কানে আজকেও মানে সেটি বাজে। তারপরে আপনি দেখেন যে 2015 সালে তিনি তার ছেলেকে হারালেন, 2015 সালে তিনি তার এক ছেলেকে হারালেন। হ্যাঁ, এর আগে আপনার মনে আছে 2013 সালে তিনি একটা মার্চ ফর ডেমোক্রেসি একটা কর্মসূচি দিয়েছিলেন। সেই মার্চ ফর ডেমোক্রেসির কর্মসূচিকে কেন্দ্র করে তাকে কিভাবে নিপীড়ন করা হয়েছিল সেটাও আমরা জানি। তারপরে 15 সালে নির্বাচনের পর তাকে কিন্তু দীর্ঘদিন তার অফিসের সামনে, গুলশানের যে চেয়ারপারসনের অফিস, সেই অফিসের সামনে বালুর ট্রাক এবং সেইখানে অন্যান্য যানবাহন দিয়ে এইবার একটা অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এবং তিনি অবরুদ্ধ থাকা অবস্থায় তার পুত্রের মৃত্যু সংবাদ, তিনি মালয়েশিয়াতে তার মৃত্যু সংবাদটা তিনি পেয়েছিলেন। এবং এই মৃত্যু সংবাদ পেয়েও কিন্তু তিনি স্বৈরাচারের সাথে কোনো রকমের আপোষ করেননি। এবং এই আপোষ না করার কারণে শেষ পর্যন্ত তাকে একটা মিথ্যা মামলা, একটু আগে আমাদের আইন উপদেষ্টা এইখানে যে বক্তব্য রেখেছিলেন সেখানে বলেছেন যে উচ্চ আদালত এই 24-এর গণ অভ্যুত্থানের পর সেখানে আপিল বিভাগ যে রায়টি দিয়েছে সেখানে বারবার বলা হয়েছে যে একটা মিথ্যা প্রহসনের রাজনৈতিক প্রতিহিংসামূলক জিজ্ঞাসামূলক একটা রায় দিয়ে তাকে কিভাবে মানে কারারুদ্ধ করা হয়েছিল 2018 সালে। নিম্ন আদালত যে শাস্তি দিয়েছিল, উচ্চ আদালতে এসে, বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা বিরল যে উচ্চ আদালতে এসে সেই শাস্তি দ্বিগুণ করা হয়েছিল। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা এবং চ্যারিটেবল মামলায়, 2টা মামলায় তিনি 17 বছরের তাকে কারারুদ্ধ করা হয়েছিল। এবং সেখানে একটা বিশেষ জেলখানা স্থাপন করে একাকিত্ব জীবনের দিকে একজন অসুস্থ বয়স্ক নারীকে কিভাবে ক্রমশ মানে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল সেটা আমরা সবাই জানি, কিন্তু তিনি আপোষ করেননি। আপনার মনে আছে যে যখন করোনাকালীন সময়ে পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটা বিশেষ নির্বাহী আদেশে তখন তাকে বাসায় মানে স্থানান্তর করা হয়েছিল, সেইটি নিয়ে কিন্তু আমাদের আজকে যিনি ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী অনেক মানে জাতীয় সংসদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তিনি কিন্তু অনেক রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য তিনি রেখেছেন। এবং তার পরিবার যখন তাকে বিদেশে জীবন রক্ষার জন্য, উন্নত চিকিৎসার জন্য মানে দাবি করেছিল, সেই সময় রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা করে সেইখানে তাকে বিদেশে চিকিৎসার জন্য যেতে হয়েছিল। আপনি জানেন যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা করা মানে হলো আপনার অপরাধ স্বীকার করে নেওয়া। তিনি বলেছেন যে তিনি মৃত্যুবরণ করবেন, কিন্তু যে অপরাধ করেননি সেই অপরাধের জন্য তিনি এই অপরাধ স্বীকার করে নিজের জীবন বাঁচানোর জন্য চিকিৎসার জন্য তিনি আপোষটি করেননি এবং যে কারণে তার বিদেশে উন্নত চিকিৎসা হয়নি। এবং তিনি যে এই দেশকে, এই দেশের মানুষকে ভালোবাসতেন,
এইটার একটা সাম্প্রতিক নজির হলো যে 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট রেজিমের পতনের পর তিনি যখন বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ পেলেন, লন্ডনে গেলেন, তার চিকিৎসাটা যতদিন প্রয়োজন ছিল ততদিনই তিনি থেকেছেন। তিনি কিন্তু ইচ্ছে করলে তিনি তার সন্তানের সাথে, সেখানে পরিবার ছিল, দেশে তো তিনি একাকী মানুষ, সেখানে তার পরিবার ছিল, কিন্তু তিনি দেশে ফিরে এসেছেন। একটু থামাতে চাই যে 24 অভ্যুত্থান পরবর্তী সময় তিনি যে বক্তব্যটি দিয়েছিলেন তারপর দিন জাতির উদ্দেশ্যে, এবং সেই ছোট্ট বক্তব্যে একটি খুব দারুণ দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। কোনো বিষোদ্গার নেই, কারোর প্রতি কোনো আক্ষেপ নেই। এত বছর ধরে তিনি কারা নির্যাতিত হলো, মামলায় তিনি কারাবন্দী ছিলেন, কোনো বিষোদ্গার ছিল না, এবং শুধু সবাইকে নিয়ে দেশটাকে সুন্দরভাবে গড়ার একটা প্রত্যয় ছিল। বেগম খালেদা জিয়ার যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, এটি হচ্ছে তার রাজনৈতিক জীবনের মূল মন্ত্র। যে পরমতের প্রতি সহিষ্ণুতা, অন্যের প্রতি মানে সহমর্মিতা দেখানো, এটা তার রাজনৈতিক জীবন। এবং আপনি দেখেন যে 5 আগস্টের পর প্রথম যখন জনসমক্ষে হসপিটালের বেডে বসে তিনি যে বক্তব্যটি রেখেছিলেন, সেই বক্তব্যটা আপনি যেটার কথা বলেন, ছোট্ট একটা বক্তব্য, যে কোনো প্রতিহিংসা নয়, শুধু ভালোবাসা। এই দেশটাকে ভালোবেসে পারস্পরিক মানে দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে এই দেশটাকে গড়ে তোলা, এটাই ছিল তার আজন্ম লালিত স্বপ্ন। আসলে বিষোদ্গারে ভরপুর বক্তৃতা আমরা গত কয়েক বছর আমাদের রাজনীতি থেকে বেরিয়ে এসেছে, এবং এর প্রতিফলন হয়েছে। আপনি দেখেন যে তারেক রহমান সাহেব যখন দেশে ফিরে আসেন, গণসংবর্ধনাতে তিনি যে 17 মিনিটের বক্তব্য রেখেছেন, সেইখানে একটিবারও তার প্রতি যে নিপীড়ন করা হয়েছে, তাকে যে নির্যাতন করা হয়েছে, তার পরিবারের প্রতি যে নির্যাতন করা হয়েছে, এটা কিন্তু নেই। একটু আগে আপনি যেটা বলেছেন যে তার যে আপসীন নেতৃত্বের রাজনৈতিক আদর্শ, সেই আদর্শের একটা প্রতিফলন কিন্তু, এবং তার যে মানে সহমর্মিতার রাজনীতি, এবং সেইটাকে মানে অন্যকে ক্ষমা করে দিয়ে মানে সহনশীলতার একটা দৃষ্টান্ত স্থাপন করার যে তার রাজনীতির লক্ষ্য, সেটা কিন্তু তারেক রহমানের এই সাম্প্রতিক দেশে আসা গণসংবর্ধনার জবাবে তার যে বক্তব্য, সেটার মধ্যে দিয়ে প্রতিফলন হয়। এখানে একটু আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আপনি রাজনীতির বিশ্লেষক হিসেবে জানেন এবং ইতিহাসের অধ্যাপকও বটে, তো একটি বিষয় সেটা হচ্ছে, আমরা তো দেখেছি স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপসের নেতৃত্ব থেকেই বিরোধী দল প্রধান দুই দল একসাথে রাজনীতি করেছেন এবং তারা বিভিন্ন মাঠে মঞ্চেও দেখা গিয়েছিল, কিন্তু কেন এই সুন্দর রাজনীতির পথে একটা ফাটল তৈরি হলো, সুস্থ গণতান্ত্রিকদের ফাটলটা তৈরি হলো? আপনার কি মনে হয়? দেখুন, 1990 সালে যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে, তখন এই 7 দল, 8 দল এবং 5 দল, তারা কিন্তু একটা 3 দলের একটা রূপরেখাও রাজনীতিতে তৈরি করেছিলেন, এবং ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় এই রূপরেখা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে, সেটাও একটা তাদের মধ্যে একটা অঙ্গীকার ছিল। কিন্তু আপনি দেখেন 91 সালের নির্বাচনে যখন জয়যুক্ত হয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যখন সরকার গঠিত হলো, সেই সরকারের প্রথম থেকেই সেই সময় যিনি বিরোধী দলীয় নেত্রী ছিলেন, যিনি পরবর্তীতে এখন পলাতক আছেন, তিনি কিন্তু এই যে নির্বাচনে পরাজয় এবং বিএনপির নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে এই সরকার গঠন, সেই সরকার গঠনটাকে তিনি স্বাভাবিকভাবে মেনে নেননি। ফলে সরকার গঠিত হওয়ার পরই এই সরকারের বিরুদ্ধে তার যে আন্দোলন সংগ্রাম, এবং সেই সময়ের আপনি পত্রপত্রিকাগুলোতে দেখবেন যে সরকার এবং প্রধানমন্ত্রীকে যে ভাষায় তিনি আক্রমণ করতেন, তো সেই রকম একটা 3 রূপ মানে জোটের রূপরেখা অনুযায়ী সরকার পরিচালনায় একটা ঐক্যমত্যের আসার আগেই রাজনীতিতে এই যে পরস্পর বিরোধী একটা অবস্থান তৈরি হলো, সেটি কিন্তু পরবর্তীতে আর এই রাজনৈতিক অঙ্গনে আমাদের যে ঐক্যের যে সম্ভাবনাটা ছিল, সেটাকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ঐক্যের একটা ফাটল তৈরি হলো। এবং এটি আমাদের রাজনীতিক কালচারের মধ্যেও, আমাদের এই উপমহাদেশের রাজনীতিক কালচারের মধ্যেও এই জিনিসটা আছে, যে রাজনীতিতে প্রতিপক্ষকে কিভাবে ঘায়েল করার ঐক্যের পরিবর্তে, এটা কিন্তু আমাদের একটা সাবকন্টিনেন্টের পলিটিক্যাল একটা, আপনি যদি দেখবেন কালচারের মধ্যেও আছে, শিষ্টাচার, বাংলাদেশও এর থেকে বাইরে না। তো এই যে করা হলো, তারপরে দেখবেন যে 93 সাল থেকেই সরকারের বিরুদ্ধে যে ধরনের আন্দোলন শুরু হলো, 94, 95 এসে তত্ত্বাবধায়ক সরকার বিরোধী পক্ষে আন্দোলন, সব কিছু মিলিয়ে রাজনীতিতে যে একটা আমাদের এরশাদের পতনের পর মানে ঐক্যের যে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, এইটি আর মানে কার্যকর হয়নি। এই ক্ষেত্রে সব রাজনৈতিক দলেরই কম বেশি ভূমিকা আছে, কোনো একটা যে কোনো বিশেষ রাজনৈতিক দল সেটা আমরা বলবো না, যে সব রাজনৈতিক দলেরই কম বেশি ভূমিকা আছে। তো একটা পর্যায়ে এসে আমাদের জাতীয় মানে মানে কি বলবো স্বার্থে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আমাদের একটা ঐক্য কাঙ্ক্ষিত ছিল, কিন্তু বাংলাদেশের রাজনীতির কালচারের মধ্যেই এটা গড়ে ওঠেনি। এটা সর্বসাম্প্রতিক নজির তো আমরা জুলাই গণ অভ্যুত্থানের পর
অভ্যুত্থানের সপক্ষ রাজনৈতিক দলগুলোর মধ্যে আজকে আমরা এটা দেখছি আবার পরিলক্ষিত হয়েছে। তো আমাদের কাছে যেটি মনে হচ্ছে যে বেগম খালেদা জিয়া তার 4 দশকের বেশি সময় ধরে 43 বছর আপনি বলেছেন, হিসেব করে যে 43 বছর ধরে তিনি রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছিলেন, কিন্তু বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ থেকে তিনি একটা রাজনৈতিক দলের নেত্রী হয়েছিলেন। সময় তাকে জোটের নেত্রী বানিয়েছে, অনেকগুলো রাজনৈতিক দলের নেতৃত্ব তিনি এবং দিয়েছেন। সময় তাকে পুরো দেশের অভিভাবক এবং বানিয়েছে। জীবনের যে শয়ান্নে এসে একেবারে শেষ যাত্রায় তিনি কিন্তু বিএনপির চেয়ারপারসন হিসাবে আজকে তার অন্তিম যাত্রা হয়নি, তিনি তার যাত্রা হয়েছে জাতির নেতা হিসাবে, জাতির সংকটকালীন অভিভাবক হিসাবে হয়েছে। এবং আপনি দেখেন যে বেগম খালেদা জিয়ার এই সংকটকালীন সময়ে তিনি জাতির কাছ থেকে যে প্রত্যাশা, যে মানে যে ভালোবাসা, যে মর্যাদার জায়গাটা তিনি পেয়েছেন একজন রাজনীতির জীবনে, এটা একটা বিরল। এবং আমাদের আপনি যে কথা বলছেন এটা আসলে অত্যন্ত দারুণ একটি বিষয় অবতারণা করছেন। আসলে সময় তাকে রাজনীতিতে এনেছে, সময়ের প্রেক্ষিতে তিনি নেতা হয়েছেন, সময়ের প্রেক্ষিতে তিনি জোটের নেতা হয়েছেন এবং সময়ের প্রেক্ষিতে জাতির নেতা হয়েছেন, জাতির নেতা হয়েছেন এবং সেই নেতা হিসেবে তিনি চিরবিদায় নিয়েছেন। এবং একটা ব্যক্তি খালেদার জীবনে এবং এই খালেদার জিয়ার মানে রাজনৈতিক দলের সাথে যারা আছেন, তার পরিবারের, তার উত্তরাধিকার হিসাবে এখন তারেক রহমান যা আছেন, এটি তাদের জন্য একটা দারুণ প্রাপ্তি, জীবনের একটা দারুণ প্রাপ্তি। বেগম খালেদা জিয়া দেখেন আপনি 80 দশকের মানে শেষ পর্যন্ত এই দেশের মানুষের কাছে তার পরিচয় ছিল জিয়াউর রহমানের স্ত্রী। রাষ্ট্রীয় কিছু আচার অনুষ্ঠানে যেখানে একেবারেই নিতান্তই তার উপস্থিতি দরকার পড়তো না, সেই রকম জায়গায় তিনি কখনো আসতেন না। তিনি সবসময় তার সন্তানদের নিয়ে সহধর্মিণী হিসেবে সাংসারিক জীবন তার ছিল, একটা সাংসারিক জীবন ছিল। একজন খুবই দায়িত্বশীল মা তিনি ছিলেন, দায়িত্বশীল মা, একজন একেবারেই একজন প্রেমময় স্ত্রী হিসাবে তিনি স্বামীর সাথে তার সংকটে সবসময় তিনি থেকেছেন, কিন্তু সবসময় তিনি থেকেছেন একেবারেই পর্দার অন্তরালে। সময়ের প্রয়োজনে তিনি সামনে এসেছেন এবং আস্তে আস্তে নিজের জায়গাটা তিনি তৈরি করেছেন। তাকে যে একেবারে জায়গাটা কেউ তৈরি করে দিয়েছে তা না, প্রত্যেকটা সময়েই তিনি নিজের মানে আস্তে আস্তে করে নিজের জায়গাটা তিনি তৈরি করেছেন। সময়ের প্রয়োজন একটা প্ল্যাটফর্ম এসেছেন, বাকি পথটা তিনি নিজেই চলেছেন, নিজের নেতৃত্বগুলো তিনি তৈরি করেছেন। আরেকটি প্রশ্ন আপনার কাছে এখানে রাখতে চাই, সেটা হচ্ছে এই যে আমরা গণতান্ত্রিক পথ উত্তরণের কথা বলছি, রাষ্ট্রীয় কাঠামো ব্যবস্থায়, রাষ্ট্র কাঠামো ব্যবস্থায়, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো ব্যবস্থায় যে সংকট ও শূন্যতা তৈরি হয়েছে, সেই সময় আসলে তারেক রহমানের প্রত্যাবর্তন দিশে এবং একদিকে ছেলের প্রত্যাবর্তন, মায়ের চিরবিদায়, এই ট্রানজিশন পিরিয়ডটা ধরতে যদি বলি, তাহলে আমাদের দেশের গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো ব্যবস্থায় কি শূন্যতা তৈরি হলো? আপনার বিশ্লেষণটা আজকে আমাদের জন্য এই বেগম খালেদা জিয়ার এই যে প্রয়াণ, যেটি বলবো, এটি আমাদের জাতির জন্য খুবই একটা অপূরণীয় ক্ষতি। ওনার এই যে শূন্যতাটা অন্য কাউকে দিয়ে রিপ্লেস হবে না, হয়তো আরেকজন অন্যভাবে কন্ট্রিবিউট করবেন, কিন্তু ওনার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আপনার অন্য কাউকে দিয়ে মানে হবে না। প্রত্যেক জাতির ক্রান্তিকালে এমন একজন মানে আপনার প্র্যাগম্যাটিক লিডারশিপ দরকার থাকে। প্রত্যেকটা জাতির যখন ক্রান্তিকাল, বাংলাদেশ নিঃসন্দেহে আমরা এখন একটা খুব চরম ক্রান্তিকাল অতিক্রম করছি। সেই অতিক্রম যখন করছি যে আমরা একটা গণতন্ত্রের অভিযাত্রার পথে আছি, আমাদের জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন একেবারে দরজায় করা নাড়ছে, সেই সময় আমাদের দেশের যে আমি একটু আগে বলেছিলাম যে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য যারা কাঁধে কাঁধ মিলিয়ে একসময় আন্দোলন সংগ্রাম করেছেন, তাদের মধ্যে যে বিভেদ এবং অনৈক্য এবং প্রতিদিনই কিন্তু রাজনীতিতে নতুন করে আমরা কিন্তু মেরুকরণ হচ্ছে। সেই সময়ে বেগম খালেদা জিয়ার মতো একজন জাতীয় অভিভাবক, এটা কিন্তু আমাদের খুব দরকার ছিল। একটু আগে আমাদের যে প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি জাতির উদ্দেশ্যে যিনি ভাষণটি দিলেন, সেইখানে কিন্তু এই কথাটি তিনি বলেছেন যে তার এই যে মহাপ্রয়াণ বা তার যে এই বিদায়, সেই বিদায়টি আমাদের জাতির জন্য একটা অভিভাবক। এমন একটা সময় তিনি চলে গেলেন যখন তার মতো অভিভাবকত্ব বাংলাদেশের জন্য দরকার ছিল। দেখেন, একটা পরিবারে একজন সদস্য থাকেন, বহির্ভূত হন, কিন্তু হয়তো তিনি ওইভাবে কর্মক্ষম থাকেন না, কিন্তু আমরা তাকে কেন্দ্র করে কিন্তু পরিবারটা আবর্তিত হয়। তো বেগম খালেদা জিয়ার অবস্থাটাও হচ্ছে এইরকম। বাংলাদেশ নামক যে একটা পরিবার, সেই পরিবারে তিনি আমাদের সবার মাথার উপরে ছিলেন এবং আমরা এইটুকু অন্তত পক্ষে মনে করতাম যে আমাদের সংকট, আমাদের দুর্যোগ দুর্বিপাকে আমাদের একটা জায়গা আছে যার কাছে আমরা দিক নির্দেশনার জন্য যেতে পারি, পরামর্শের জন্য আমরা যেতে পারি, সেটা আমরা মনে করতাম। আজকে থেকে আমাদের ঠিক এই রকম আর জায়গায় আমরা কাউকে মানে প্যারালালি চিন্তা করার মতো একটা জায়গা নেই। এটি হচ্ছে বাংলাদেশের এই সংকটকালীন রাজনীতির জন্য একটা বড় ক্ষতি। আর আপনি যেটা বলছেন যে
বিএনপির রাজনীতি তো নানা ছড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আমরা দেখেছি যে গত মানে প্রায় 1.5 যুগ ধরে তারা ভেঙে অতিবাহিত ফেলার করেছে। প্রচেষ্টা হয়েছে একাধিকবার। অনেকবার হয়েছে। তো এইটুকু বিএনপির জন্য অন্তত পক্ষে মানে তাদের জন্য, দেশের জন্য না আমি বলছি, তাদের জন্য একটা বড় ব্যাপার হলো সেটা, এবং একই সাথে দেশের সামগ্রিক রাজনীতির জন্য যে দীর্ঘ 1.5 যুগ পর যে তারেক রহমানের দেশের যে উপস্থিতি, রাজনীতিতে উপস্থিতি, সেটা বিএনপির নেতাকর্মীদের জন্য এবং দেশের জন্য খালেদা জিয়ার এই যে প্রয়াণ, সেটা কিছুটা হলেও তাদের জন্য একটা মানে স্বস্তির মানে জায়গা তৈরি করবে, এতে কোনো সন্দেহ নেই। নিঃসন্দেহে আরেকটি বিষয়, তারপরও তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, হয়তো ওভাবে সক্রিয় ছিলেন না, কিন্তু তারপরে তিনি ছিলেন, তার অস্তিত্বই আসলে জানান দিচ্ছিল নেতাকর্মীদের মাঝে শক্তি এবং সাহসের জায়গাটা। কিন্তু সেই সাহস আর শক্তির জায়গা নিশ্চয়ই আজকে কিছুটা হলো চলে গেছে। হয়তো তিনি চলে গেছেন, আমরা বারবার বলছি তার এই বিদায় কিন্তু আসলে শরীরের বিদায়, কিন্তু তার যে আপোষের নেতৃত্বে যে পাঠের শিক্ষা তিনি দিয়ে গিয়েছেন, যিনি যে নেতৃত্ব শিখিয়ে দিয়ে গেছেন, সেটা নিশ্চয়ই তার তৃণমূলের নেতাকর্মী যারা আছে সেটা চর্চা করে দেশের গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে এসে আপনার মূল্যায়ন তুলে ধরার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।